নমস্কার। আজকের একটা বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে আহ, অপরাধ সংক্রান্ত। আমাদের সমাজে অপরাধ বেড়েই চলেছে। এখন এই অপরাধটা কি আমাদের সামাজিক ব্যর্থতার ফল, নাকি আমাদের একটা বিবর্তনীয় প্রবৃত্তি? এখন অপরাধ কি শুধু সামাজিক ব্যর্থতার ফল, নাকি জিনগত প্রবৃত্তির এক অন্ধ প্রতিফলন? এই প্রশ্ন সঙ্গে সঙ্গে আরেকটা প্রশ্ন চলে আসে, সেটা হচ্ছে আজকের সমাজে আমরা যাকে অপরাধী বলি, সে কি শুধুই নৈতিক বিচ্যুতি, নাকি এটা একটা প্রাকৃতিক নির্বাচনের ব্যতিক্রমী ফাঁক? এই গভীর প্রশ্নগুলো আমাদের মানব সমাজের মূল ভিত্তি এবং আমাদের বিবর্তনীয় জীববিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এর উৎস যে অনুসন্ধান যদি আমরা করি, তাহলে আমরা বেশ কতগুলো জিনিস পাব। যদিও অপরাধ শব্দটি মানুষের সামাজিক কাঠামোতে নৈতিকতা ও শৃঙ্খলার নিরিখে গঠিত একটি কনসেপ্ট, কিন্তু এর উৎসটা আমাদের জীববৈজ্ঞানিক প্রবৃত্তির মধ্যেই কিন্তু নিহিত আছে। বিবর্তনীয় জীববিজ্ঞানে একটা প্রচলিত কথা আছে, ফিট এনাফ টু সার্ভাইভ আপ টু ব্রিডিং। অর্থাৎ প্রকৃতিতে টিকে থাকতে হলে আপনাকে যথেষ্ট উপযুক্ত হতে হবে এবং সফলভাবে প্রজনন ঘটাতে হবে। যদিও প্রজনন জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক, তবুও আমাদের মডার্ন যে এভলিউশনারি কনসেপ্ট বলছে যে জীবের আচরণ কেবল জিনগত নয়, বরং পরিবেশ, শিক্ষা এবং স্নায়বিক যে অভিযোজন, এগুলোও কিন্তু এই বিষয়ের উপরে প্রভাব ফেলে। আসলে আমাদের লক্ষ্য হলো অন্যদের তুলনায় উপযুক্ততায় এগিয়ে থাকা। জৈবিক প্রয়োজন মেটাতে কিংবা ঝড় বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের সময় টিকে থাকায় যে যত বেশি দক্ষ হতে পারবে, তার টিকে থাকার সুযোগ ততই বাড়বে। এখন একই প্রজাতির সব প্রাণী যদি একই ধরনের খাদ্যের পেছনে ছোটে, তখন তো স্বাভাবিকভাবেই প্রজাতির মধ্যে কম্পিটিশনটা বাড়বে। এই খাদ্যের সীমাবদ্ধতা, বংশবৃদ্ধির জন্য সঙ্গী খুঁজে পাওয়ার মতো জৈবিক চাহিদাগুলো একই প্রজাতির মধ্যে খাদ্য বা সঙ্গীর জন্য লড়াইকে অনেক বাড়িয়ে দেবে। এই প্রতিযোগিতা প্রকৃতির এক নিষ্ঠুরতাও বলা চলে। তবে এই নিষ্ঠুরতা বা এই নিষ্ঠুরতম প্রতিযোগিতায় টিকে থাকতে গিয়ে আমাদের মধ্যে এক অদ্ভুত বিবর্তন দেখা যায়। আমরা দেখি ব্যক্তিগত সহিংসতার মাধ্যমে সীমিত লাভের চেয়ে গোষ্ঠীগত সহযোগিতা এবং সহমর্মিতার আমাদের প্রজাতির টিকে থাকার সম্ভাবনা বহুগুণ বাড়িয়ে দেয়। মানুষ ছাড়াও আমরা এটা বানর, গরিলার মধ্যেও স্পষ্ট প্রমাণ দেখতে পাই। প্রাকৃতিক নির্বাচনের প্রকৃত উদ্দেশ্য হলো প্রজনন ঘটানো, অর্থাৎ নিজের জিন পরবর্তী বংশধরে প্রবাহিত করা, যেন পৃথিবীতে প্রজাতির টিকে থাকার সুযোগ বাড়ে। এখানে একজনের কথা বলতেই হবে, তিনি হলেন উইলিয়াম ডি হ্যামিল্টন। উনি একটা কথা বলেছিলেন যে ইনক্লুসিভ ফিটনেস, তিনি একটা ধারণা দিয়েছিলেন। অর্থাৎ নিজের সন্তানের পাশাপাশি অন্য আত্মীয় স্বজনের জীবন রক্ষার সহায়তা করার মাধ্যমে নিজের জিনের পরোক্ষ প্রবাহ নিশ্চিত হয়, যা প্রজাতির সামগ্রিক ফিটনেস বাড়ায়। এভাবেই পরার্থপরতার মাধ্যমে ইনক্লুসিভ ফিটনেস লাভ করা যায়। এই কারণে প্রজাতির সদস্যদের মধ্যে প্রতিযোগিতা
এবং দ্বন্দ্ব থাকলেও সার্বিক কল্যাণে সহমর্মিতার উদ্ভব ঘটে। পৃথিবীতে অনেক প্রাণী গোষ্ঠী আকারে বসবাস করে, যেখানে মূল নীতি হলো দশে মিলি করি কাজ, হারে জিতি নাহি লাজ। একটি দল একসাথে কাজ করলে খাদ্য সংগ্রহ, শিকার, বাসস্থান নির্মাণ, কিংবা ধরুন হিংস্র জন্তুদের থেকে নিজেদের রক্ষা করা এবং দুর্যোগে টিকে থাকার সব ক্ষেত্রেই তারা একটা বিরাট সুযোগ সুবিধা পায়। কিন্তু যদি সে এককভাবে কাজ করার চেষ্টা করে, এই এককভাবে কাজ করার চেয়ে বরং গোষ্ঠীবদ্ধভাবে টিকে থাকার সম্ভাবনা অনেক বেশি। মানুষেরও সামাজিকতা এবং গোষ্ঠীবদ্ধ আচরণ প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমেই বিকশিত হয়েছে। অর্থাৎ যারা কিনা আরো ভালোভাবে সামাজিক হতে পেরেছে এবং গোষ্ঠীর মধ্যে সহযোগিতা করতে পেরেছে, তারাই টিকে থাকতে এবং পরবর্তীতে সফলভাবে বংশবৃদ্ধি করতে পেরেছে এবং তাদের জিনগুলো পরবর্তী প্রজন্মে বেশি বেশি ছড়িয়ে পড়েছে। তো ফলটা কি হয়েছে? এর ফলে সামাজিকতার বৈশিষ্ট্যগুলো মানব প্রজাতির মধ্যে আরো দৃঢ় হয়েছে। আর এই গোষ্ঠীর মধ্যেও স্বাভাবিকভাবে ইম্পোস্টার, যাকে আমরা বলি যে ছদ্মবেশী, তাদের কিন্তু অস্তিত্ব আছে। সহমর্মিতার উদ্ভব ঘটলেও আমাদের জিনগত প্রতিযোগিতা পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়নি। ধরুন 10 জনের একজন বেইমানি করল বেশি খাদ্য পাওয়ার লোভে বা অন্য কোনো সুবিধার জন্য, সে খাদ্য চুরি করল, এমনকি সহযোগীর উপর আক্রমণ বা হত্যাকাণ্ডের মতো কিছু ঘটনাও সে ঘটালো। তখন সেই ইম্পোস্টারের উপরে গোষ্ঠী আর কারো কি ভরসা থাকবে, বা কেউ কি তার উপরে ভরসা রাখতে পারবে? উত্তর হলো নিশ্চয়ই না। এই যে একজনের কর্মকাণ্ডের জন্য গোষ্ঠীর বাকি সদস্যদের ক্ষতির সম্ভাবনা তৈরি হলো, এটাই গোষ্ঠীর ফিটনেসের জন্য থ্রেট হয়ে দাঁড়ালো। তাই ওই ইম্পোস্টারকে শাস্তি দিতেই হবে বা দিতে হয়। এই শাস্তি কেবল ব্যক্তিগত প্রতিশোধ নয়, বরং গোষ্ঠীর অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা এবং দীর্ঘমেয়াদী টিকে থাকার জন্য খুবই অপরিহার্য। এই শাস্তি হতে পারে ব্যক্তিকে গোষ্ঠী থেকে গোষ্ঠীচ্যুত করা, সম্পদ থেকে বঞ্চিত করা, অথবা কোনো গুরুতর দৈহিক শাস্তি। এই শাস্তির মাধ্যমেই অভ্যন্তরীণ শত্রু থেকে গোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত হয়। ফলে টিকে থাকার লড়াইয়ে ফিটনেসটা অনেক বাড়ে, বা বলা ভালো যে উপযুক্ততা অনেক বাড়ে। ধীরে ধীরে গোষ্ঠীর পরিধি বাড়লে সমাজ এবং রাষ্ট্রের সূচনা হয় এবং এর সঙ্গে সঙ্গে জন্ম নেয় সোশ্যাল সায়েন্স বা সমাজ বিজ্ঞান। বিশ্বের বিভিন্ন দেশের অপরাধ বিজ্ঞান নিয়ে চর্চা করলে দেখা যায় যে প্রায় সব দেশেই একই ধরনের কর্মকাণ্ডকে অপরাধ হিসেবে গণ্য করা হয়। যেমন ভাবুন আপনারা যে হত্যা, চুরি বা ধর্ষণ, এগুলোকে মোটামুটি আমাদের গোটা পৃথিবীর বিভিন্ন দেশে এগুলোকে আমরা অপরাধ হিসেবেই গ্রহণ করি বা মান্যতা দিই। এখন প্রশ্ন আসছে যে এত দূরের দেশগুলোর মধ্যে অপরাধের ধরনের এই যে সামঞ্জস্য, এই সামঞ্জস্যের কারণটা কি? কারণটা হলো এই অপরাধগুলো সহজাত এবং প্রতিযোগিতায় টিকে থাকার জন্য সরাসরি বা উপজাত হিসেবে হয়তো উদ্ভূত হয়েছে। এই ধরনের অপরাধ একজন বা স্বল্প সংখ্যক মানুষের টিকে থাকার ফিটনেস বাড়ালেও তাদের কর্মকাণ্ড পুরো গোষ্ঠী, রাষ্ট্র, সমাজে বিশৃঙ্খলা বাড়িয়ে প্রজাতির একটি বড় অংশের টিকে থাকার উপযুক্ততা কমিয়ে দেয়। তাই এই অল্প সংখ্যক ব্যক্তি তাদের সুবিধের জন্য অপরাধ ঘটালেও বিবর্তনের দৃষ্টিতে অবশ্যই তাদের শাস্তি দিতেই হয়। বিজ্ঞানী
রবার্ট ট্রিভার্স তিনি একটি তত্ত্ব দিয়েছিলেন, সেটাকে আমরা বলি রেসিপ্রোক্যাল অল্ট্রুইজম। সেই তত্ত্বে তিনি ব্যাখ্যা করছেন যে কিভাবে অনাত্মীয়দের মধ্যে সহযোগিতা গড়ে ওঠে। তিনি চিটার বা বিশ্বাসঘাতকদের বিষয়টি উল্লেখ করে বলেন, যারা সহযোগিতার সুবিধা নেয় কিন্তু কোনো প্রতিদান দেয় না, সেই সব চিটারদের শাস্তি দেওয়ার মাধ্যমে গোষ্ঠী সহযোগিতা বজায় রাখা হয়। ভাবুন তো, একজন ধর্ষকের বোন বা ধর্ষকের প্রেমিকা ধর্ষিত যদি হয়, তাহলে সেই ধর্ষকের কেমন লাগবে বা কেমন বোধ হবে? নিশ্চিতভাবে তারাও সেই ধর্ষকের মধ্যেও কিন্তু ভীষণ রাগ, দুঃখ এবং গভীর কষ্ট বোধ হবে। অথবা ভাবুন যে আমাদের পরিচিত কেউ বা অপরিচিত কারো ধর্ষণের কথা শুনলে কেন আমাদের মনে কষ্ট হয়? আসলে এই অনুভূতিটি আমাদের মাঝে দৃঢ় হয়েছে পরিবার ব্যবস্থা আসার ফলে। স্ত্রীর প্রতি স্বামীর টান, তার প্রতি দায়িত্ববোধ, বোনের প্রতি ভালোবাসা, বান্ধবীর প্রতি কেয়ারিং, আমাদের যে সামাজিক একটা দায়িত্ববোধ, এই সবই আমাদের মাঝে একটা ধর্ষণ বিরোধী চেতনাকে তীব্র করেছে। কোনো নারীর অনুমতি ছাড়া জোর করে তাদের সঙ্গে সহবাস হয়ে উঠেছে গোষ্ঠীর মধ্যে শৃঙ্খলাহীনতার কারণ। এর সঙ্গে ধর্ষিতার মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের অবনতি তো আছেই। তার আর এই যে ধর্ষণ, তাই বিবেচিত হওয়া শুরু হয়েছে আমাদের সমাজে একটা অপরাধ হিসেবে। হয়তো এক সময় এই অনুভূতি সর্বস্তরের মানুষের মধ্যে এত দৃঢ় হবে যে বিবর্তনের পথে বাধা এই ধর্ষণ মানব সমাজ বা মানব পরবর্তী প্রজাতিগুলো থেকে হয়তো নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। যদি ভাবা হয় যে মানব সমাজের সুস্থ জিন প্রবাহের মাধ্যমে স্থিতিশীলতা বাড়ানোর জন্য কেবল সুস্থ, সবল এবং সৎ মানুষগুলোকে অগ্রসর হওয়া উচিত, আর যেগুলো দুর্বল এবং অসৎ ব্যক্তিদের হত্যা করা উচিত, কারণ এরা আমাদের বিবর্তনের অগ্রযাত্রাকে দুর্বল করে দিচ্ছে, যেটা ভেবেছিলেন আমাদের একসময় হিটলার, যাকে আমরা বলছি ইউজেনেসিস। তাহলে এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু আমাদের একটা বিরাট ভুল ধারণার দিকে নিয়ে যাবে বা ভুল পথের দিকে নিয়ে যাবে। এই ধারণার মাধ্যমে আমাদের একটা ত্রুটির দিকে আমরা পৌঁছব। এখন প্রশ্ন হচ্ছে যে দুর্বলতা বলতে আমরা বুঝি একজন মানুষের শারীরিক বা মানসিক সীমাবদ্ধতা, যা গোষ্ঠীগত কাজের ভাগাভাগির মাধ্যমে কাটিয়ে ওঠা যায়। এখন অপরাধীরা গোষ্ঠীর শৃঙ্খলা নষ্ট করে, তাই তাদের শাস্তি দেওয়া হয়, কিন্তু হত্যার পরিবর্তে সংস্কার বা শিক্ষার মাধ্যমে তাদের গোষ্ঠীতে ফিরিয়ে আনা প্রজাতির সামগ্রিক ফিটনেসে কিন্তু অনেক অনেক বাড়িয়ে তোলে। তাই হত্যা করার মতো কাজ কখনোই করা উচিত নয়। এছাড়াও এর পেছনে আমরা দুটো কারণ দেখাতে পারি। এক নম্বর কারণ হিসেবে বলতে পারি যে কাজের বিভাজন ও পারস্পরিক নির্ভরতা। সহমর্মিতার উৎপত্তির পর থেকে দেখা যায় প্রজাতির ফিটনেস অনেক বেড়েছে। এর ফলে বিবর্তনের হাত ধরে গোষ্ঠীবদ্ধ জীবনযাপন অনেক সঙ্ঘবদ্ধ হয়েছে। এই গোষ্ঠীবদ্ধ জীবনযাপনে বেশ কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। তার মধ্যে অন্যতম ছিল কাজের বিভাজন, শ্রম বিভাজন। সবাই শিকার করবে বা ঘর বানাবে বা প্রহরী হবে, বিষয়টা ঠিক তেমন নয়। এই শ্রম বিভাজনের ফলে দুর্বলতা নামক বিষয়কে মানুষের ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে ডিফাইন করা কঠিন হয়ে পড়ে যে কোনটা দুর্বলতা। আমি এক কাজে দুর্বল হলে অন্য কাজে সফল হতেই পারি বা সবল হতেই পারি,
ফলে গোষ্ঠীতে আমারও গুরুত্ব রয়েছে। তাই গোষ্ঠী যদি আমাকে বিতাড়িত করে তাহলে সেটা গোষ্ঠীরও ক্ষতির মাত্রা অনেক বাড়িয়ে দেবে। তাহলে আমরা যে দুর্বল বলছি, সেই দুর্বলের যে কনসেপ্ট, আমাদের তথাকথিত কনসেপ্ট, সেটা কিন্তু দাঁড়াচ্ছে না। 2 নম্বরে আমরা বলতে পারি যে জিনের জটিলতা এবং অভিযোজন। আমরা জানি সবাই মোটামুটি মানুষের জিনোমে হাজার হাজার জিন রয়েছে। একটা জিনের উপর নির্ভর করে কাউকে সুস্থ বা দুর্বল হিসেবে নির্ধারণ করলে তা নিশ্চিতভাবে আমরা ভুল সিদ্ধান্ত নেব। কারণ একটা দুর্বল জিনের জন্য কাউকে হত্যা করলে সেই ব্যক্তির মধ্যে হাজার হাজার সুস্থ জিনের প্রবাহ যে আছে বা প্রবাহ যে হবে তা ব্যাহত হয়, যা ওই প্রজাতির সামগ্রিক জিন পুলের জন্য ক্ষতিকর। এর সঙ্গে আরো একটা বিষয় জড়িত, তা হলো অভিযোজন। মানুষের উৎপত্তির পর টিকে থাকার জন্য মানুষের শরীর এবং মনোবিজ্ঞানেরও কিন্তু ধীরে ধীরে অ্যাডাপ্টেশন ঘটেছে। আসলে আমরা যাকে বলি দুর্বলতা, সেটা কিন্তু কখনোই কনস্ট্যান্ট নয়, ধ্রুব নয়। পরিবেশ ও শিক্ষার প্রভাবে সাময়িকভাবে দুর্বল বৈশিষ্ট্য ভবিষ্যতের অভিযোজনের মাধ্যমে অনেক সুবিধাজনক হয়ে ওঠে বা উঠতে পারে। যেমন আধুনিক সমাজে আমাদের যে শারীরিক শক্তির চেয়ে আমাদের বুদ্ধিবৃত্তিক দক্ষতা বা সামাজিক সহযোগিতা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই শতাব্দীতে এসেও আমরা আদিম লড়াইয়ের মনোবৃত্তি আমাদের মধ্যে টিকে থাকতে দেখি, যার প্রমাণ মেলে গোষ্ঠীগত সংঘাত বা আমাদের এই যে সমসাময়িক যে সাম্প্রদায়িক দাঙ্গা। কিন্তু এই লড়াই এখন প্রজাতির ফিটনেস বাড়ানোর থেকে বরং কমায় বেশি। কারণ ধরা যাক যে 5000 জনের দুটো গোষ্ঠীর কথা। এই দুটো গোষ্ঠী যদি সহমর্মিতার বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করে তাহলে প্রজাতির টিকে থাকায় অনেক সুবিধা হবে। তাদের মধ্যে লড়াই কমে যাবে, লড়াই কমলে তাদের মৃত্যুর হার কমে যাবে, ফলে দুজনেই কিন্তু সুবিধে পাবে। তাই আমরা সঠিকভাবে যেমন দুর্বল মানুষকে শনাক্ত করতে পারবো না, তেমনি আবার দুর্বল মানুষ নির্বিচারে হত্যা করলে প্রজাতির ফিটনেস অনেক কমে যায়। সুতরাং আমরা যদি ভাবি দুর্বলদের এবং অসৎদের সরিয়ে দিলেই সমাজ আরো ফিট হবে, তবে আমরা কিন্তু ভুল পথে হাঁটছি। কারণ দুর্বলতা কখনো একমাত্রিক নয় এবং আমাদের যে অ্যাডাপ্টেশন বা অভিযোজনের ধারায় আজকে দুর্বল হতে পারে আগামীকালে সৃষ্টিশীল শক্তি। আর অপরাধের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের মধ্যে যে ন্যায়বোধ গড়ে উঠেছে সেটিও বিবর্তনেরই ফল, এবং তা আমাদের সহমর্মিতা, জৈবিক স্থিতি, গোষ্ঠীর সংহতি রক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই অপরাধের শাস্তি কোনো প্রতিহিংসা নয়, বরং গোষ্ঠীগতভাবে প্রকৃতিতে টিকে থাকার বিজ্ঞানের একটি প্রাতিষ্ঠানিক সামাজিক দায়।